আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। দশম গ্রেড সহ ৩ দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। ফলে সারা দেশের প্রায় ৬৫,০০০-এরও বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা। এবং ১৬ বছর পূর্তিতে ২টি টাইম স্কেল এবং সিলেকশন গেট উচ্চতর গেট দিতে হবে। আরেকটি দাবি হচ্ছে আমাদের সহকারী প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতি দিতে হবে এবং আমাদের সর্বনিম্ন আমাদের সরকারি কর্মকর্তাদের বেতন হতে হবে সর্বনিম্ন ৪০,০০০ টাকা। আমরা অনশনে বসবো, আমরা অনশন পর্যন্ত যেতে চাই। স্কুল কলেজ পরীক্ষা কোনো কিছু হবে না, সকল কিছু বন্ধ থাকবে, স্থগিত থাকবে। শিক্ষা উপদেষ্টা বলে দশম গ্রেড দেওয়া সম্ভব না। কেন, কি কারণে? উনি যদি হুটহাট করে একজন ডাক্তার হয়ে উনি যদি প্রমোশন হয়ে উনি উপদেষ্টা হতে পারো, তাহলে আমরা 13 গ্রেড পেয়ে আমরা দশম গ্রেডে উন্নীত হতে পারবো না। শিক্ষক আন্দোলনের বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, আন্দোলন থেকে নতুন কোনো ঘোষণা আছে কিনা জানাবেন, কি বলছেন আন্দোলনরত শিক্ষকরা এখন জানাবেন। ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন যে এখানে কিন্তু অবস্থান যে কর্মসূচি শিক্ষকদের সেটি কিন্তু চলছে। তাদের যে 3 দফা দাবি ছিল সে দাবির সঙ্গে কিন্তু 2টি দফা নতুন করে যুক্ত হয়েছে। গতকালকে জানেন আপনি যে এখানে যে শিক্ষকদের আন্দোলনে পুলিশের যে লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ এবং রাবার বুলেট নিক্ষেপ, সেখানে থেকে কিন্তু প্রায় ১৫০ শতাধিকের উপরে শিক্ষক আহত হয়েছেন এবং পাশাপাশি 5 জন শিক্ষককে কিন্তু শাহবাগ থানা গ্রেপ্তার করে রেখেছে। তো সে প্রেক্ষিতে তারা কিন্তু বলছে যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং গতকাল শিক্ষা উপদেষ্টা যে তাদের দাবিটি যৌক্তিক নয় বলে যে বক্তব্যটি দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার যে পদত্যাগ, সেই পদত্যাগের দাবি তারা জানাচ্ছেন এবং তারা কিন্তু এখানে বসে বলছেন যে তাদের এই আন্দোলন আরও কঠোর হবে। তাদের দাবিগুলো মেনে না নেওয়া হলে, এখন তো পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে, পরবর্তীতে আজকের ভিতরে দাবিগুলো যদি মেনে প্রজ্ঞাপন জারি না করা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে তালা ঝুলবে, এমনটি কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন তারা। পাশাপাশি একটু যদি বলে রাখি, পরবর্তী তাদের যে কর্মসূচি সেটি বিকেল ৪টার পরে আসলে অবস্থান বুঝে ঘোষণা করবে, এমনটি জানিয়েছেন এখানে আন্দোলন করছেন তাদের যে আহ্বায়ক রয়েছে, তিনি কিন্তু জানিয়েছেন যে ৪টার পরে আসলে তারা পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ নেবেন সেটি কিন্তু জানাবেন। এবং তাদের যে 5 জন শিক্ষক রয়েছে যে আটক রয়েছে, পুলিশের পক্ষ থেকে মুচলেখা দিয়ে ফিরিয়ে আনার কথা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তবে তারা যেটি জানিয়েছে যে বিনা শর্তে তাদেরকে ছেড়ে শহীদ মিনারে পৌঁছে দিতে হবে। তো ফারিয়া, এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সবশেষ তথ্য। ফারিয়া। দীপ্ত, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে চলছে এই সাক্ষ্য গ্রহণ। আজ 2 জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে। এর আগে 2 নভেম্বর 13তম দিনে সিআইডির 2 ফরেনসিক বিশেষজ্ঞ সাক্ষ্য দেন, তুলে ধরেন মামলায় উদ্ধারকৃত আলামতের যাচাই বাছাইয়ের বর্ণনা। সকালে মামলার 8 আসামি গ্রেপ্তারের 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে মানবতা বিরোধী অপরাধের মামলার কার্যক্রম। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন GM মাহমুদ। মাহমুদ, রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনার সাক্ষ্য দিতে সাক্ষী ও আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়েছে কিনা, এই মামলার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন।
ফারিয়া, কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 5ই আগস্ট অর্থাৎ গত বছরের 5ই আগস্ট রাজধানীর চানখারপুলে যে 6 জনকে হত্যার ঘটনা ঘটে, এই ঘটনার মামলার 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ 2 জন সাক্ষী দিবেন এমনটি কিন্তু প্রসিকিউশন থেকে জানানো হয়েছে এবং ইতিমধ্যে তাদেরকে হাজির করা হয়েছে। এর মধ্যে একজনকে বলা হচ্ছে যে এই ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা, তিনিও আজকে সাক্ষী দিবেন। অর্থাৎ তদন্তকালীন সময়ে তারা যে তথ্য উপাত্ত এবং আলামতগুলো জব্দ করেছেন এগুলো আদালতের কাছে উপস্থাপন করবেন এবং সেই তদন্তকালীন বিভিন্ন ঘটনার বর্ণনা তারা তুলে ধরবেন। এরপর কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করবেন। এভাবেই কিন্তু একটি স্বাক্ষর আসলে কার্যক্রম সম্পন্ন হয়। এভাবে আজকে দুজনের সাক্ষ্য নেওয়া হবে। এখন পর্যন্ত এই 2 জন ছাড়া 22 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। অর্থাৎ আজকে যদি এই 2 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় তাহলে 24 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে এই মামলায়। তো আমরা অপেক্ষা করছি, সাক্ষ্য গ্রহণ মাত্র শুরু হলো। আমরা কিছুক্ষণ পর বা পরবর্তী সংবাদে হয়তো আমরা জানাতে পারবো যে এ বিষয়ে আদালতের বিচারিক নির্দেশনা কি এলো। এর আগে সকালে কিন্তু এই মামলার 8 আসামির গ্রেপ্তার 4 জনকে হাজির করা হয় এবং আমরা দেখেছি এজলাসেও কিন্তু তাদেরকে উপস্থিত করা হয়েছে। অর্থাৎ তাদের সামনেই কিন্তু এই সাক্ষ্য গ্রহণ হবে এবং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ঢাকা সহ দেশের 15 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকার। সাপ্তাহিক ছুটির দিন শনিবার মধ্যরাতে 6 জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদ ও মর্যাদার 9 জন কর্মকর্তাকে 9টি জেলায় ডিসির দায়িত্ব দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বদলি হওয়া 6 জনের মধ্যে বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে, কুষ্টিয়ার আবু হাসনাত মোহাম্মদ আরিফিনকে হবিগঞ্জে, ভোলার মোহাম্মদ আজাদ জাহানকে গাজীপুরে, সিরাজগঞ্জের মোহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার মোহাম্মদ তৌফিকুর রহমানকে বগুড়ার ডিসি করা হয়েছে। মোহাম্মদপুরের বছিলায় সেনাবাহিনীর তৎপরতায় সামাজিক মাধ্যমে ভাইরাল ছিনতাই ঘটনার মূল ছিনতাইকারী সহ 3 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বছিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, 6 সেপ্টেম্বর এক যুবকের কাছ থেকে ব্যাগ, ল্যাপটপ, মোবাইল ছিনতাই হয়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মূল অভিযুক্ত ছিনতাইকারী শাওন, মহিম আহমেদ, জুয়েল ও আসিফ নামে 3 সহযোগীকে আটক করে সেনাবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে। পরে তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের 4 জনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডিয়ার এক কর্মকর্তা জানান, মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধ করলে দ্রুত আইনের আওতায় আনা হবে। আমার আব্বুর নাম মোহাম্মদ ইয়াসিন। আমি মোহাম্মদপুর ফিউচার টাউন থাকি। আমি একটা সামুরাই নিয়ে ধরা পড়ছি, ছিনতাই করতে যাই একটা ফোন। রাজধানীর মোহাম্মদপুরে বেরিবাদ ইউলেব ইউনিভার্সিটির পাশে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গ্যারেজে থাকা একটি পিকআপ, একটি অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেট কার পড়ে গেছে। শনিবার রাত 12টার পর এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যারেজ মালিক ও পুড়ে যাওয়া গাড়ির মালিকদের অভিযোগ, একটি মোটরসাইকেলে 3 ব্যক্তি এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ওই গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশে থাকা 2টি গাড়ি আগুন ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে প্রশাসনের অভিযানের ফলে। একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমছে দেশি পেঁয়াজের দাম। বর্তমানে দেশি পেঁয়াজ 10 টাকা কমে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে একটু নিম্নমানের পেঁয়াজ 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দাম কমার আশা আমদানিকারকদের। ক্রেতাদের অভিযোগ, 1 লাফে পেঁয়াজের দাম কেজি প্রতি 40 টাকা বাড়লেও কমেছে মাত্র 10 টাকা। বাজারে মনিটরিং না থাকায় এই অবস্থা বলে অভিযোগ করেন তারা। চট্টগ্রামে ভোগ্যপণ্য ও নিত্যপণ্যের বাজার তদারকি করার জন্য ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বেলা 12টায় নগরীর লালখান বাজারে অভিযান পরিচালনা করবে। জেলার বাজারগুলোতে নিত্যপণ্য ও ভোগ্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি পাওয়ায় এই অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রাম পক্ষ থেকে এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, অভিযান সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে?
যেমনটি বলেছেন চট্টগ্রাম ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে লালখান বাজার হাইওয়ে মিষ্টির তৈরির কারখানাতে কিন্তু এই মুহূর্তে অভিযান পরিচালনা করছেন চট্টগ্রামের উপপরিচালক ফয়জুল্লাহর নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং এখানে কিছুক্ষণ আগে তারা যেই মিষ্টি তৈরি করতেছে সেই মিষ্টিতে কিন্তু তেলাপোকা পেয়েছে। আমরা একটু ওনার সাথে কথা বলবো আসলে এই অভিযানে তিনি কি পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে আমরা একটু ওনার কাছে জানতে চাইবো। আসলে অভিযানে কি পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আমরা আসলে এই মাত্র এলাম তো এসে আমরা কিছু পোকামাকড় দেখতে পেয়েছি তাদের এখানে, আর এখানে দেখতে পেয়েছি যে এই খোলা হাতে খাবারটা পরিবেশন অর্থাৎ এই প্যাকেট করছে। তো এটা আসলে স্বাস্থ্যসম্মত নয় বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা এখনো তদন্ত কমপ্লিট করিনি, তদন্ত কমপ্লিট করে তারপরে আমরা আইনগত ব্যবস্থার দিকে যাব বা তাদেরকে কি নির্দেশনা করবে। হ্যাঁ ঠিক আছে, আমরা একটা তেলাপোকা দেখতে পেয়েছি, একেবারে তেলাপোকাটা শিরাতে এই ডুবু অবস্থায় পড়ে আছে। তো এটা আসলে কাম্য ছিল না। আমরা তদন্ত কমপ্লিট করে তারপরে তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শুনছিলেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহর বক্তব্য। তিনি যেটা জানালো আসলে তিনি মাত্র এসেছেন এবং তিনি এইটা পুরোটাই কারখানাটা দেখবেন, দেখার পরে আসলে তারপর ওনাদেরকে কি ধরনের জরিমানা করা হয় এবং কি করা হয় সেটা দেখবেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় মিষ্টি কিন্তু এই হাইওয়ে। সেই হাইওয়েতে যদি আসলে তেলাপোকা পাওয়া যায় তাহলে কিন্তু বাকিগুলিতে কি হবে সেটাই কিন্তু সাধারণ জনগণের প্রশ্ন। সাইফুল, আপনাকে ধন্যবাদ। চাঁদপুরে জেলেদের জালে ধরা পড়ছে না পর্যাপ্ত ইলিশ, সরবরাহ কম থাকায় কমছে না ইলিশের দর। 1 কেজি ওজনের এক একটি ইলিশের দাম ধরা হচ্ছে 2200 থেকে 2300 টাকা। 800 থেকে 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। এছাড়া 500 গ্রাম ও এর কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকায়। বেশি দামে ইলিশ কিনতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেক ক্রেতা। তবে বাজারে পাঙ্গাস ও অন্যান্য দেশীয় মাছের সরবরাহ পর্যাপ্ত আছে বলছেন বিক্রেতারা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, বাজারের পরিস্থিতি জানাবেন। আপনি আসলে যেমনটি বলছিলেন যে চাঁদপুরে যে ইলিশের আসলে আমদানি তেমন একটা নেই, যে আজ 15 দিন আগে মাত্র মা অভিযান ইলিশের মা রক্ষা যে ইলিশের অভিযান ছিল সেই অভিযান শেষ হয়েছে 15 দিন আগে। তারপর থেকে যে ইলিশের আমদানি শুরু হয়েছে, প্রথম অভিযানের পরপরই প্রথম আমদানি প্রচুর ছিল। দাম কিন্তু তেমন একটা কমেনি, আগে যে দাম ছিল অভিযানের আগে ঠিক অভিযানের পরে সে অপরিবর্তিত দাম ছিল। কিন্তু এখন ইলিশের একদম নেই বললেই চলে, কারণ আজ যে ইলিশ এই সময় ঘাটে উঠার কথা, চাঁদপুরের ঘাটে উঠার কথা 1000 মন ইলিশ, সেখানে আজকে ঘাটে উঠেছে মাত্র 100 মন ইলিশ। অর্থাৎ বিভিন্ন স্থান থেকে যে ট্রলারে ইলিশ আসার কথা সেই সাগরের থেকে সেই ইলিশ আজকে একটি ট্রলারও আসেনি। ট্রাক যোগে হাতিয়া নোয়াখালী থেকে কিছু ইলিশ এসেছে চাঁদপুর ঘাটে। তো ইলিশের যে দাম সেই 1 কেজি থেকে 1 কেজির উপরে যে ইলিশটা, সেই ইলিশটার দাম হলো এখন 2300 থেকে 2400-2500 টাকা বিক্রি করছে শুধু নামার মাছটা। কিন্তু চাঁদপুরের যে লোকাল মাছটা সেটা কিন্তু বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকা। আর এখন যে ইলিশটা আছে, আমি একটা ইলিশ দেখাতে চাচ্ছিলাম, এই ইলিশটার দাম এখন 2600 থেকে 2700 টাকা। অর্থাৎ এই দাম যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এতে করে ক্রেতারা হতাশ হয়ে ফিরে আসছে। তো চাঁদপুরের ইলিশের ঘাট থেকে এই ছিল সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরে বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার সহ 13 জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। শনিবার বঙ্গোপসাগরে টহলের সময় নৌবাহিনীর জাহাজ বানৌজার শহীদ মুহিবুল্লাহ মাছ ধরার ট্রলার সহ জেলেদের উদ্ধার করে। কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় 20 মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার ভাসতে থাকে। ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখে দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত দেখায়। পরে নৌবাহিনীর জাহাজ সংকেত দেখে ট্রলার সহ জেলেদের উদ্ধার করে মালিক পক্ষের কাছে হস্তান্তর করে। জেলেরা জানায়, গত 6 নভেম্বর হতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে 3 দিন ধরে মাঝ সমুদ্রে ভাসতে থাকে। খেলার খবর।
জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ নিয়ে নড়েচড়ে বসা ক্রিকেট বোর্ড ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের কথা আগেই জানিয়েছিল। এবার কমিটির সদস্যদের নাম প্রকাশ করল বোর্ড। 3 সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিকুল হাকিমকে। কমিটির অন্য 2 সদস্য হল বিসিবির পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শরওয়াত সিরাজ শুল্কা, যিনি বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। এই কমিটি 15 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।